সায়েন্সের একটা থিওরিতে বলে শক্তির রূপান্তর হয়, ধ্বংস করা যায় না। আপনি যে কোনো শক্তি, আপনি যদি একটা মেটালকে শক্তি ধরেন, একটা লোহার টুকরাকে, এটা দিয়ে আপনি জাহাজ বানাইতে পারেন, তলোয়ার বানাইতে পারেন, হ্যাঁ, বোম বানানোর কাজে লাগাইতে পারেন। এইভাবে যে কোনো শক্তির রূপান্তর আছে, ধ্বংস হয় না। আপনি যে কথা জামাত নিয়ে বলা হইল, আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমি যদি এরশাদ পতনের পর থেকে ধরি, আমার কাছে মনে হয় আমাদের এই আন্দোলনগুলো বেশি মনে আছে, মানে এরশাদ পতনের পর থেকে। সেখান থেকে কিন্তু কম সময় না, মোটামুটি ৩৫-৩৬ বছর। এই ৩৫-৩৬ বছর যাবতই কিন্তু দ্বিদলীয় শাসন ব্যবস্থায় দুইটা বড় দল জামাত বিরোধী, এবং এই জামাত বিরোধী থাকার যথেষ্ট যৌক্তিক কারণ আছে তাদের মতে। আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি অ্যানালাইসিস দিচ্ছি। তাহলে অত বড় দুইটা শক্তি গত ২৫ বছর তারা টানা রাজত্ব, না ২৫ না ৩০ বছর, শেখ হাসিনার ২ টার্মে ২০ বছর, ম্যাডাম খালেদা জিয়া মনে করেন ৩বার প্রধানমন্ত্রী, 10 ইয়ার্স। এই ৩০ বছর কিন্তু এই দ্বিদলীয় শাসন অ্যাবসোলুট টার্মে ছিল, এবং তারা ফুল টাইম জামাত বিরোধী। যদিও তারা জামাতকে আন্দোলনে নিছে, মন্ত্রীও বানাইছে, এটা বললি বলে আমার প্রয়োজন ছিল তখন নিছি, আর এখন আমার প্রয়োজন নেই নিলাম। ভেক টার্ম, বাংলাদেশের লোকগুলো খায় না, আমি সেখানে যাচ্ছি না সেই আলোচনাটায়। কিন্তু আমরা তো ধ্বংস করতে চেয়েছি, জামাতটাকে তো কেউ চাই নেই। আর এত ক্ষমতা থাকা সত্ত্বেও আপনার জামাতের রাজনীতি বন্ধ হয় নাই কেন? এটা কি বলা হয় যে ধ্বংস করা যায় না? সেই জামাত হাঁটি হাঁটি পাপা করে আজকে বিরোধী দলের নেতা। গল্প আপনি যত করেন, 5 বছর পতাকা উড়বে তার বাড়িতে। আমি কিন্তু বিদ্বেষ না আমার, আমি ব্যাখ্যা দিচ্ছি কি বিরোধিতা করছেন, নাকি নাটক। স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এটা নাটক কিনা, পরিষ্কার নাটক ছাড়া আমি কিছু দেখি না। তা না হলে আজকে তারা ৬৮টা সিট পেয়েছে, ১। ২, তার পক্ষে কেউ কথা বললে রাজাকার ট্যাগ দেওয়া হয়। ৩১% ভোট পেয়েছে, সবই কি রাজাকার? কেউ কেউ বলছে আওয়ামী লীগ না না থাকার কারণে ভোট বেশি। দরকার নেই আমার, ৩১% ভোট দিছে তো, হ্যাঁ, তাদেরকে ফাঁসি দিবেন, গুলি দিবেন? কেন ভোট দিছিল? দুইটা পরীক্ষিত দল দেখে তারা ভাবছিল দেখি কি হয়। সেটা দিয়ে বিতর্কিত করে গেল রেজওয়ানা। কি বলল? মেইন স্ট্রিমে যাতে না আসতে পারে, উগ্রবাদীরা যাতে না, পরিষ্কার সে মিন করছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। তার মানে শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। ওই যে বন্ধ নষ্ট করা যায় না, যেটা মান্না ভাই বলল যে একটা দলকে ধ্বংস করা যায়, তার পক্ষে লজিক দিলাম। যেখানে জামাতে আপনি ডিস্ট্রয় করতে পারতেছেন না, সেখানে আওয়ামী লীগকে আপনি ডিস্ট্রয় করতে পারবেন না। এবার আসেন আমার চ্যাপ্টার। আপনি যদি আমাকে বিবেকবান লোক হিসাবে বলেন, এগুলো সেও একমত হবে। এখন আপনি যদি আয়নাঘর ধরেন, বিডিআর হত্যা ধরেন, শাপলা চত্র হত্যার বিনা বিচারে হত্যা, তারপরে এই যাওয়ার আগে ১৪০০ লোকের হত্যা, উনি একটা হত্যা নিজে করেন নাই, বাট উনি এটা নেতৃত্বে ছিলেন, প্রিভিলেজ উনি দিয়েছেন, উনি চাইছেন ক্ষমতায় থাকতে। আর এগুলো সব ক্ষমতায় থাকার সাথে রিলেটেড। সেই বিবেচনায় যদি আমি যাই, তাহলে আমি বলবো যে হ্যাঁ, ঠিক আছে, পার্টি নিষিদ্ধ হওয়া দরকার। বাট আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকেন, বিএনপি আজকে ক্লেম করতেছে ক্ষমতায়, তারা একটা বড় গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক দলের মানসিক প্রস্তুতি থাকতে হবে সবসময় এরকম যে আমি অলওয়েজ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আপনি পরীক্ষা দেওয়ার জন্য যদি প্রস্তুত হন, এই ভোট পাইছেন, আবার সামনে পরীক্ষা দিবেন। পাশাপাশি আপনার প্রিভিলেজ আছে, যারা আওয়ামী লীগের অপরাধী, টোটাল আওয়ামী লীগের সব তো অপরাধী না, অলরেডি এফআইআর হয়েছে, মামলা হয়েছে, দণ্ড হয়েছে, এফআইআরের ভিতর যাদের নাম আছে তারা আপনার কার্যক্রম স্থগিত থাকতে পারে। আমি বলছি না কার্যক্রম উঠাইয়ে দেন, আমি আসছি অন্য ব্যাখ্যায়। সেই পানিশমেন্টগুলো হোক, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যখন বন্ধই করবেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রস্তাব আনলো, আন্দোলনের মুখে হোক আর যেভাবেই হোক বন্ধ করার কথা হইলো, যে পার্টি নিষিদ্ধ করার কথা আসলো, সেখান থেকে শিফট করে, যেহেতু তখন আজকের ক্ষমতাসীন কি বলছিল যে আমরা কোনো পার্টি নিষিদ্ধ হোক, আমরা সেটা চাই না, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হোক, এটা আমরা চাই না, এবং এটা হয় না, এটা জনগণের ব্যাপার। আরে ভাই, সেদিন যদি আপনি সুকৌশলী বুদ্ধিমান হইতেন, তাইলে তো চুপচাপ থাইকা ইনুস সাহেব দিয়ে করাইতে পারতেন, সমস্ত লায়াবিলিটিস তার উপরে থাকতো। আমি তো মনে করি আপনি রাজনৈতিক হিসেবে প্রজ্ঞাবান নন। এখন আমার কাছে মনে হয় যে আজকে যে নিষিদ্ধ করছে সেটার কারণ কি? আজকে নিষিদ্ধ করার পিছনে আমার একটা কারণ হতে পারে এই, যে বাংলাদেশে ক্ষমতায় থাকলে একটা বিশাল শক্তির ক্ষমতায় থাকে। শক্তি, অদৃশ্য শক্তির ক্ষমতা আমি বললে ভেক টার্ম হবে, বাট নর্মাল শক্তি 3টা পাওয়ার: মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিজনেস অলিগার। এইটা যদি ধরেন, এদের উপরে কেউ মাতব্বরি করে কিনা সেটা অন্য চ্যাপ্টার, সেটা যেহেতু আনসিন আমি বলবো না, বাট ডিপ স্টেট একটা টার্ম আছে। এই যে 3টা মিডিয়ার পক্ষ,
এই মিডিয়াগুলো কিন্তু সব মিডিয়া, তারপরে আমলা বা অ্যাডমিনিস্ট্রেশন যদি বলেন, সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি যাই বলেন না কেন, প্লাস বিজনেস, টোটালটা ছিল 16 বছর প্রেফার করছে আওয়ামী লীগকে। সামহাও এটা ঘুরে রিভার্স হয়েছে এখন কিন্তু এটা বর্তমান সরকারের পক্ষে। আজকে পান্না বলুক, আপনি বলেন XYZ, সবাই কিন্তু ওইভাবে মিডিয়া, আমরা এই মিডিয়াই যে 16 বছর যাকে সাপোর্ট দিচ্ছে সেই মিডিয়াই তো এখানে ঘুরে দাঁড়াইছে। বাট একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলাদেশে জামাত কখনো ক্ষমতা এসে সার্ভাইভ করা ডিফিকাল্ট হবে। এটার কারণ হচ্ছে এই 3টা সেক্টর কখনোই জামাতের পক্ষে আসবে না। আমি কিন্তু বলছি না তারা আসুক কি না আসুক, আমি ব্যাখ্যা দিচ্ছি। এই যে মিডিয়া, আমলা এবং বিজনেস অলিগার যারা, তারা যেহেতু জামাতকে প্রেফার করবে না, এটা যখন নিশ্চিত হয় কোনো দল, তখন ভাবে মিডিয়া কোনো অপশন নাই না, তখন মনে করেন সেই দলটা ডেসপারেট হতে পারে। কেন আমি বলছি যে আজকে তো যে ক্ষমতায় আছে এই 3টা সেক্টর তার পক্ষে। আবার কালকে যদি আওয়ামী লীগ মাঠে নামে, আপনি লিখে রাখেন যে এই যে মিডিয়াটা, এটা 100% না হলে 70% ওভারনাইট চলে যাবে সেদিকে। তো সেই বিবেচনায় যেহেতু আমার মিডিয়া দরকার, প্রশাসন দরকার, প্লাস বিজনেস অলিগার দরকার, এবং সেটা নিশ্চিত যাদের জন্য কাজ করবে না কখনো, আমি ক্ষমতায় থাকলেও আর না থাকলেও, সুতরাং সেই হিসেবে তাদের একমাত্র রাইভাল হতে পারে এই আওয়ামী লীগ। এবং সেই আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, যে শক্তিটা নিয়ে, সেই শক্তির কাছে যদি আজকের সরকার নিজেরে প্রমাণ দিতে পারে যে ইয়েস, আওয়ামী লীগের জায়গায় আমরা থাকলে কোনো অসুবিধা নেই, আওয়ামী লীগ যেটা করেছে আমরা সেটা করতে পারবো, এই নিশ্চয়তার ভিত্তিতে তারা বন্ধ করতে পারে বলে আমার কাছে মনে হয়। তা না হলে আরেকটা বিষয় আপনাকে আমি বলি, এই যে দল যেটা সিদ্ধান্ত নিল, বিএনপির মতো দল, এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন আসবে। এই সিদ্ধান্ত দিয়ে প্রমাণ করলো ওনরা যে ওনরা গণতান্ত্রিক কি না, এই প্রশ্ন আসবে। মঞ্জুল আলম পান্না বলেছেন আবার কোনো এক সময় অনুমোদন দেওয়ার মতো সুযোগ আছে না, সেটা তো ধরেন, হ্যাঁ, সংসদ যেটা না, আপনি একটা অধ্যাদেশ আজকে করছেন, আবার সময়ের ব্যবধানে বাতিলও করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা তো আওয়ামী লীগ স্পেসিফিক্যালি বন্ধ করা হয়েছে তার রাজনৈতিক কার্যক্রম, তা তো না। অধ্যাদেশটা রেটিফাই করা হয়েছে, আইনে রূপান্তর করা হয়েছে। আওয়ামী লীগ কিন্তু এখানে অপশনাল সাবজেক্ট। এইটির অধীনে মানে এইটাকে নিয়ন্ত্রণে রেখে সন্ত্রাস দমন অধ্যাদেশটাকে অ্যাপ্রুভাল দিছে। হ্যাঁ, এখন নির্বাহী আদেশে আবার যে কোনো সময় যদি সরকার মনে করে, তাহলে আওয়ামী লীগ আমার কাছে যেটা মনে হয়, এটা যদি আপনি রিল্যাক্স হন, কথার কথা বলছি, কখনো যদি পরিবেশ পক্ষে আসে, আমরা অতীতে শেখ হাসিনা কি করছে, সবকিছু কিন্তু আদালতে শিফট হয়েছে, এবং আমরা আদালত যা বলে আদালতে বানাইছি, আমরা মানে ক্যাশ করেছি। এখন এরাও যদি এইরকম ভাবে যে আদালতে যাবে, আদালত যদি মনে করে, তার মানে কি নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের আন্ডারস্ট্যান্ডিং, কেননা ইতিমধ্যে আমরা আজকে দেখলাম যে বিচার বিভাগের যে আলাদা করে সচিবালয় বানানো হয়েছে, সেই অধ্যাদেশটাই বাতিল করে দিয়েছে। তো এই অধ্যাদেশ বাতিল করার মানে আপনি বলেন, তার মানে কি আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে তো আপনি বিচার বিভাগটা আলাদা রাখবেন। আমাদের দেশের ক্যারেক্টারে যখন ক্ষমতার বাইরে যিনি থাকেন, ইনি এত বেশি গণতান্ত্রিক হন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করে ফেলেন, আর যখন টেক ওভার করেন তখন হাতের মুঠোয় নেয়, তখন আর গণতন্ত্র থাকে না। শব্দটা ব্যবহার করেন গণতন্ত্র, কিন্তু অ্যাকশন কিন্তু স্বৈরতন্ত্রের। তা নাহলে আপনি এই অধ্যাদেশ বাতিল করবেন কেন? আওয়ামী লীগ যে এখন নিষিদ্ধ হলো কার্যক্রম, মনে হয় আওয়ামী লীগ আবার শক্ত হয়ে ফিরে আসতে পারে? সেটা তো সময়ের ব্যাপার, সেটা তো অন্য আসপেক্ট। আমি বলছি আপনি সুরক্ষা অধ্যাদেশ যেটা দিচ্ছেন, সুরক্ষা অধ্যাদেশ বলতে এই যে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি এবং সিভিল মামলাগুলো আছে সেটা উঠে যাবে, এক। আর দুই, কোনো নতুন মামলা তাদের হবে না। তবে এখানে কিন্তু 5 নম্বর দফায় বলা আছে, তবে যদি কারোর বিরুদ্ধে হত্যা মামলার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, হত্যার, তখন সেটা তদন্ত সাপেক্ষে মানবাধিকার কমিশনের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে বিচারটা করা যাবে। তার মানে কি আলটিমেটলি কিন্তু ওটা হলো না। আপনি যদি আপনি ইন্ডেমনিটি আনেন, আমি বঙ্গবন্ধু হত্যার পরে তাদের ইন্ডেমনিটি ছিল, ওটা রিওপেন করা যায়। ইভেন 71 সালে যুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের পক্ষে দিয়েছিল, এবং জামাতকেও সাধারণ ক্ষমা করা হয়েছিল। তো সব কিছু মিলে এগুলো রিওপেন করা যায়। সেজন্য 1 নম্বর। 2 নম্বর হলো জুলাই চেতনার পক্ষে, জুলাইয়ের আন্দোলনের পক্ষে তো এই সরকারি দলও ছিল, তাদের লোকও গুম হইছে, হত্যা হইছে, নিখোঁজ হইছে, ধান খেতে ঘুমাইছে, এই সমস্ত কথাগুলো বলে। 15 বছর যাবৎ তারা সাফার করছে। এটা যখন বলার পর রাষ্ট্রপতি বহাল তবিয়তে থাকে, তখন মানে আমাকে মিলানো কঠিন হয়ে যায়। যাই হোক, রাষ্ট্রপতির বিতর্কে আমি গেলাম না, কিন্তু জুলাই সুরক্ষাটা ছাত্রদের জন্য কেন? জুলাই সুরক্ষাটা আপনার নিজের জন্য হইতে হবে।
যেহেতু আপনি দাবি করেন আন্দোলনে আপনি ছিলেন, তাহলে এই সুরক্ষা শুধু ওদের কেন? এবং ওরা এটা নিয়ে স্যাটিসফাইড হয় না। জুলাই সুরক্ষা আপনি নাই কেন? আপনি চলনে বলনে স্টাবলিশ করতেছেন, মুখে বলতেছেন জুলাই চেতনার পক্ষে, অ্যাকশনে আপনি দেখাচ্ছেন না। তাহলে জুলাই সুরক্ষা আপনার দরকার নাই। আমি সেই জন্য 1 নম্বর, এটা গেল এক সাইড। দ্বিতীয় সাইড গেল, মানে একটু জানার ইচ্ছা, জুলাই যোদ্ধাদের দায় মুক্তির আদেশ অত্যাদেশ যদি আইনে পাশ হয়ে যায়, তারা কি বিএনপি কি বাদ থাকে, সেটা আমি একটু জানতে চাচ্ছি। কোথায়? জুলাই যোদ্ধাদের যে দায় মুক্তির কথা বলছি, এই দায় মুক্তি অধ্যাদেশ যদি হয়ে যায়, আইনে পরিণত হয়, হয়েছে তো সেটা। আমি বলি, হয়েছে তো, আমি বলি এটা আলটিমেটলি তারা মনে করতেছে যে তাদের কোনো দায় নাই। আমি তো সেই জায়গাটাই আসতেছি। তারা মনে করছে তারা কোনো দায় নাই, তারা কিন্তু নানানভাবে বুঝাইতেছে আমরা ছিলাম না ইত্যাদি ইত্যাদি। এখন আবার যখন জুলাই নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যায়, ওই জুলাইটা বইলা বইলা সাথে যেমন জুলাই যোদ্ধাদের সাথে সাক্ষাৎ করা, জুলাই যোদ্ধাদেরকে আমন্ত্রণ জানানো, সব। যদি আপনি এতই জুলাইয়ের জন্য ফিলিংস থাকবে, তাহলে তো এত বিতর্ক হওয়ার কথা না। সেই জন্য বললাম, তো তাদের এই সুরক্ষাটা হচ্ছে না। এটা যদি আওয়ামী লীগ, এটা ওই অর্থে বলছি, 50 বছর পর 70 বছর পরও যদি আসে, আপনাদের বয়স যদি 70, 80, 90 হয়ে যায়, আপনাদেরকে ঝুলাইতে পারবে। এটা গেল রিওপেন করে। উল্টা দিকটা আসেন, সংবিধান আপনি যতক্ষণ পর্যন্ত সংশোধন না করেন, ওই সমাধান দিছি আমি 2টা। সংবিধান যদি সংশোধন না করেন, যতক্ষণ পর্যন্ত আপনি করেন নাই, অতক্ষণ পর্যন্ত আপনাকে বঙ্গবন্ধুর ছবি 4-এর ক মোতাবেক উত্তোলিত হতে হবে। 2, আপনি 6ষ্ঠ তফসিল মোতাবেক ঘোষক হিসাবে আছেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 2টা বইতে লেখা আছে। বই থেকে আপনি যতক্ষণে না সরাবেন, অতক্ষণ পর্যন্ত আপনার অপরাধ হচ্ছে যে আপনি সংবিধান ফলো করছেন না। 1, 2, আপনি 2 মাস পরে এটা সংশোধন করে ফেলেন, 2 মাস পর থেকে আর অপরাধ হবে না। কিন্তু এই যে সময়টার অপরাধটা হয়ে থাকলো, এটা থেকে আপনি রক্ষা পাবেন না 50 বছর 70 বছর পরেও যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে। আমি সেইটা মিন করছি। আর সেটার থেকে বাঁচার জন্য যে পথটা আপনার, এই জুলাই সুরক্ষা আইনও লাগে না এবং আপনার এই সমস্ত কিছু লাগে না। আপনি জুলাই আইনি সনদ যেটা হয়েছে, সেটাকে বাস্তবায়ন করে গণভোটের আলোকে যদি সংবিধান সংস্কারটার ভিতরে ঢুকে যান, তাহলে আপনাদের কোনো পক্ষেরই এই সমস্যাটা থাকবে না। সেই অর্থে আমি বলেছি। আজকে যে দণ্ডটা হইল, দণ্ডটার পরে পরিপ্রেক্ষিতে যে এসআই হইল, দেখলাম সেখানে বলা হচ্ছে যে উনি করেন নাই এবং উনি বলছেন আমি হুকুম পালন করেছি। 3 নম্বর পান্না একটা কথা বলছে, যে কথাগুলো আসছে, ঘুষ কেলেঙ্কারি, কোটি কোটি টাকার তারপরে তার একজন সহকর্মী ছিল তাজুলের, সে দেখছে বস্তা ভরে যায়, এই ধরনের কথা আছে। আর আমি ব্যক্তিগতভাবে আমি তাকে চ্যালেঞ্জ করছি না, কারণ আমার কাছে ওই সূত্রটা তার কাছে বক্তব্য মোতাবেক নাই, কিন্তু এগুলো আমি শুনছি, সবই ঠিক আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা এমন একজন আসামি, তো সাধারণ আসামি না। যেমন ধরেন শেখ পরিবার, স্বাধীনতার যুদ্ধের নায়ক, তার পিতা, সেই হিসাবে একটা হেভি ওয়েট। হেভি মানে কি, বাংলাদেশে হাইয়েস্ট লেভেলের ওয়েট একজন ব্যক্তি, এবং আসামি হইল সর্বোচ্চ ওজনের আসামি। তার মামলার ট্রায়াল যেখানে হয়, আর সেখানে তাজুল ইসলামের মতো একজন মানুষ, আইনজীবী, প্লাস ওই ট্রাইব্যুনালে 14 জন সেনা অফিসারকে হাজির করাইছে, যেটা বারবার বলা হয়েছিল সামরিক আইনে তাদের বিচার হবে, কিন্তু আলটিমেটলি তাদেরকে আনতে হয়েছে এখানে হাজির। এটা কিন্তু একটা হেভি ওয়েট কেস। সুতরাং আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই ঘটনা কত সূক্ষ্মভাবে ঘটাইছে আমি জানি না, কিন্তু তারা ফুল টাইম যে সার্ভিলেন্সে ছিল, এতে কোনো সন্দেহ নাই। তাদের আত্মীয় গোষ্ঠীজ্ঞাতি, ফোন টোন সবই আন্ডার সার্ভিলেন্স ছিল বলে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে ওই ট্রাইব্যুনালের আশেপাশে, তাজুলের অফিসে, XYZ-এর অফিসে বস্তা ভরে টাকা যাবে, সিসিটিভিতে আসবে বা কোনো ফুটেজে আসবে, এটা আমি কি চ্যালেঞ্জ করছি না, কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টা খুব কঠিন। তাহলে কোন লেভেলে কিভাবে হয়েছে আমি কিন্তু তাকে চ্যালেঞ্জ করছি না। না, আপনি আমার একটা প্রশ্ন দিন, এই পাটোয়ারি বাবু নামে যে জনৈক ব্যক্তি, তার বিরুদ্ধে গ্রেপ্তারি নির্দেশ দেওয়া হলো, তাহলে একই অভিযোগ বিএম সুলতান তুলেছিলেন, তাহলে তার বিরুদ্ধে কেন কোনো গ্রেপ্তারি নির্দেশ দেওয়া হলো না? সুতরাং সেই হিসাবে মনে হয় এটা খুব কঠিন। তারপরে আমি জোর গলায় চ্যালেঞ্জ করতে পারি, কারণ আমি তো এটার ভিতরে ছিলাম না। সুতরাং এটা আমার কাছে গ্রহণযোগ্যতা একটু কম। কিন্তু যেমন এই কথাটা বলছে, যেমন ফেসবুক স্ট্যাটাস, কয়েকদিন আগে দেখলাম যে স্বরাষ্ট্র সচিবের ছবি, আর স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমান সাহেবের ছবি ফটো কাট করে কে বা কাহারা বিলি করতে চায়, কেউ স্ট্যাটাস দিলে তারা গ্রেপ্তার করে। তা আমার কাছে মনে হয় যে আমি সেদিন ওই আলাপটায় শুনে আসছি, একজনে বলছিল, আমিও সেটার পক্ষপাতী। তাহলে আমার কাছে মনে হয় এই সমস্ত জিনিস না করে একটা আইন করে ফেলেন শেখ হাসিনার মতো, যে সরকারের কোনো বিষয়ে সমালোচনা করা যাবে না,
প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে না, কার কার সমালোচনা করা যাবে না। আমার কাছে মনে হয় আইন করা ভালো, কারণ এই দেশের লোক, আপনি এই দেশের লোকের কোনো মূল্যই নেই। কেন মূল্য নাই আপনি বলেন? আপনি দেখেন তো আজকে এই দেশে কারা রাজত্ব করতেছে। একজন বলতেছিল একটা ইয়েতে, আমি দেখছি ফেসবুকে, কথাটা গুরুত্বপূর্ণ ব্যক্তি না, তার কথাটার মূল্য দিতেছি আমি। সে বলতেছে এই যে এই বিএনপি, এখন যে বিএনপিটা আছে সেই বিএনপি কার বিএনপি? তখন সে দেখাইলো কোথায় শুয়ে আছে বিএনপির অসহায় অবস্থায়, অতীত দিনের কাহিনী, মামলায় যারা ভুক্তভোগী। আপনার এই বিএনপি ওই লোকগুলার বিএনপি হন, ওই কর্মীদের বিএনপি হন। আপনারা বিজনেস অলিগার্ডের বিএনপি হয়েন না, অলিগার্কের। আপনারা মিডিয়ার বিএনপি হয়েন না, আপনারা আমলাদের বিএনপি হয়েন না। খুব প্যাথেটিক, ব্যথার থেকে বলছে। আসলে তো যে কয়টা লোক দেশ চালায়, এই কয়টা লোক তো বিএনপি না রে ভাই। আপনি তো সারা দেশের সাধারণ লোকের ভোটগুলো নিয়ে আসছেন, যারা ভুক্তভোগী ছিল দীর্ঘ 15 বছর, এবং যারা আজকে বসছেন, মন্ত্রী টন্ত্রী হয়েছেন। আপনি দেখান না কে কতটুক সাফার করছে। মামলা কেন নামে 300 হয়েছে, 400 হয়েছে। কেউ তো বছর বছর জেলে ছিলেন না, গেছেন আবার বের হয়েছেন, গেছেন আবার বের হয়েছেন। এবং রাজনীতিতে এটা হয়ে থাকে বলে আমরা জানি, শুধু আমরা না, আপনারাও বলেন। দুর্নীতির অভিযোগে যাওয়ার পর আইসা বলেন রাজনীতি করতে হলে জেলে যেতে হয়। তো সুতরাং এই যে বিষয়গুলা, এইসব জিনিস চিন্তা করলে ভাই, আপনি এই রাজনীতিতে এবং এই যে বিরোধী যেটা আমি বলতেছিলাম যে কথাটা হারাই ফেললাম, এটা নতুন কিছু নয়। প্লাস আপনি যেটা বলতেছিলেন, এই মেইনলি কথা হচ্ছে যে প্রশ্নটা ছিল ওইটাই যে যে বাবু নামে পাটোয়ারি, যে তার বিরুদ্ধে যে সেই কারণে যদি সেই কারণে আপনার অন্যান্য প্রসিকিউটরদের এইটুকু হজম করতে হবে যে সমালোচনা আপনাকে মেনে নিতে হবে। আপনি গণতান্ত্রিক সরকার, এটা আপনি মুখে দাবি করবেন, আর এক জায়গায় দেখব এর ছেলে এর স্ত্রী দিয়ে আপনি একটা কমিটি বানিয়ে ফেললেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? যে যখন ক্ষমতা আসে যে দল, সেই দলের যারা কর্ণধার হন, তাদের ছেলে মেয়ে কোথা থেকে জানি যোগ্য হয়ে যায়, কোথা থেকে জানি বিশাল যোগ্যতা অর্জন করে, হুইচ ইজ ভেরি পেইনফুল। তারপরে আমি বলবো গণতন্ত্রের খাতিরে এই সরকার আসছে, আপনি 5 বছর টিকে থাকার চেষ্টা করেন। এবং আপনি যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, তাতে জামাত কালকে বন্ধু হবে আওয়ামী লীগের। কেন বন্ধু হবে? আওয়ামী লীগ কিন্তু এখন ফ্লোটিং, সমুদ্রে ভাসতেছে, তার কিন্তু যে কোনো অবলম্বন ধরতে হবে, যে কোনো অবলম্বন। তাতে এই যে এটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে এটা থাকতো, শুধু নিষিদ্ধকরণটা, ওই সময় যদি করে ফেলতেন, টোটাল দায়টা তার উপরে পড়তো, আপনারা সেফ থাকতেন। এখন জামাত কি বলতেছে? আইন করে বন্ধ করা ঠিক না, এই ধরনের কথা তারা অলরেডি বলতেছে। সব শেষে সরকারকে বলবো, বাংলাদেশে এই পার্লামেন্ট একটা অ্যাবসলিউটলি অচল পার্লামেন্ট। ইন অ্যাডভান্স আমি বলছি এই কারণে, 2/3 মেজরিটি আপনারা পেয়েছেন। এই পার্লামেন্ট চালালে লক্ষ না কোটি কোটি টাকা খরচ হয়। দেশে অর্থনৈতিক সংকট, পার্লামেন্ট বন্ধ রাখেন এই কারণে যে আপনার 2/3 মেজরিটির পর কারো কোনো বক্তব্য চলে না। সেক্ষেত্রে গাড়ি যেমন একটা বন্ধ করে রাখলে কয়দিন পর পর স্টার্ট দিতে হয়, মাসে 2 দিন আপনার পার্লামেন্টে ঢুকবেন, ঢুকে চালু রাখবেন যাতে সদস্যপদ বাতিল না হয়। আর সবশেষে বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, আপনারা ওই পার্লামেন্টে ওই সমস্ত বাদ দেন, অচল পার্লামেন্ট, কোনো, আমি চ্যালেঞ্জ করে দিলাম পার্লামেন্ট অচল। আপনাদের এখন নৈতিক দায়িত্ব কোনটা? জনগণের পাশে দাঁড়ান। আপনাদের নৈতিক কাজ, তেলের ব্যবস্থা করেন, টিকার ব্যবস্থা করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনেন, বরং উল্টা আপনারা বক্তব্য রাখতেন সামনে আরও দাম বাড়তে পারে। এই সমস্ত দিক কেন আপনাকে লক্ষ্য করতে বলি আপনাদেরকে? আপনার 5 বছর ক্ষমতায় থাকতে হলে সাধারণ লোকের পাশে দাঁড়াইতে হবে। তাদের অভাব অটনে ফ্রাস্ট্রেটেড হইলেই তৃতীয় ব্যক্তি যে তাকে 1 প্লেট বিরিয়ানির জন্য ডাকবে, সে মাঠে নেমে যাবে। ধন্যবাদ, সেই দিকটা খেয়াল রাখতে হবে।